বাংলাদেশে এবং বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেখান থেকে চ্যানেল আই দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শক, সাম্প্রতিক নানা বিষয় নিয়ে আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন আমার বায়ে বসা আছেন বাংলা দৈনিক প্রথম আলোর যুগ্ম সম্পাদক সোহরাব হাসান এবং আমার ডানে রয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে অত্যন্ত সক্রিয় এবং প্রভাবশালী ডক্টর জাহিদুর রহমান। লেখালেখিও করেন তিনি বিভিন্ন মূলধারার কাগজে। আপনাদের দুজনকেই স্বাগত। মোটামুটিভাবে বাংলাদেশে সংকট আছে কি নেই এটা বোঝা একটু দুরূহ, যদিও বিবিএসের বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর সাম্প্রতিক প্রতিবেদন দেখলে বোঝা যায় যে বাংলাদেশ সর্বগ্রাসী একটা বিপদের মধ্যে আছে। সব দিক থেকেই সকল সূচকের নেতিবাচক। রোজার মাসটা যেভাবে আশঙ্কা করা গিয়েছিল সরকার মোটামুটি সামাল দিয়েছে। বিএনপি এখন পর্যন্ত মনে হচ্ছে যে তাদের মধ্যে নানা রকমের দ্বিধা, তারা কি করবে কি করবে না সেটা স্পষ্ট নয়। উপজেলা নির্বাচন নিয়ে এখন পর্যন্ত এক ধরনের অনিশ্চয়তা, এই অর্থে যে এটা কতটা পার্টিসিপেটরি হবে। অন্যদিকে ভারত ইস্যুতে দুই পক্ষ যেরকম বাকবিতণ্ডার মধ্যে জড়িয়েছিল সেটাও খানিকটা স্তিমিত হয়েছে, যদিও পাহাড়ে এক ধরনের অস্থিরতা আছে এবং এই অস্থিরতার আশঙ্কা গত কয়েক মাস ধরেই ছিল, সেটার একটা প্রকাশ আমরা দেখতে পেলাম। তো সব মিলিয়ে বাংলাদেশের সংকটের জায়গা বললে আপনারা কি চিহ্নিত করবেন মিস্টার সোহরাব হাসান? সংকট না থাকাই হচ্ছে সংকট থেকে উত্তরণের একটা পথ বের করার চেষ্টা। এখন আমরা যে সংকট স্বীকার, এটা হলো সংকট স্বীকার করলেই সংকট থেকে বেরিয়ে আসার একটা পথ বের হতে পারে। কিন্তু আমরা যদি সংকট স্বীকারই না করি তখন তো সংকট ঘনীভূত হয়। এটি আপনি বাজারের ক্ষেত্রে ধরুন, অন্যান্য সামাজিক সূচকে ধরুন, গণতন্ত্রের সূচক বলি, মত প্রকাশের স্বাধীনতা বলি, অথবা রাষ্ট্রীয় নিরাপত্তা। এই মুহূর্তে কয়েকদিন আগেই বুয়েটে যে ঘটনা ঘটল সেখানে আমরা দেখলাম যে সাধারণ ছাত্রছাত্রীরা তারা সেখানে নিরাপত্তাহীনতার কথা বলেছেন প্রধানমন্ত্রীর কাছে, এবং নিরাপত্তাহীনতার কারণ হচ্ছে তারা মনে করে যে দলীয় রাজনীতি, বা দলীয় রাজনীতি মানে এখন তো আমরা ক্যাম্পাসগুলোতে দেখি একক সরকার সমর্থক ছাত্র সংগঠনটির রাজনীতি, সেটি তারা ভীত, সন্ত্রস্ত এবং উদ্বিগ্ন। সেখানকার শিক্ষকরাও কিন্তু একই অভিমত প্রকাশ করেছেন। তো মনে হলো যে এই প্রতিক্রিয়া দেখে ছাত্রলীগও সম্ভবত একটু পিছিয়ে এসেছে। তারা যেভাবে জোর আওয়াজ দিয়েছিল যে তারা বুয়েটে তাদের কমিটি করবে, দ্রুত সেখানে অবস্থান নেবে, তো সেটা থেকে মনে হয় পিছিয়ে এসেছে। হতে পারে যে তাদের অভিভাবক যে রাজনৈতিক প্রতিষ্ঠান আওয়ামী লীগ, ক্ষমতাসীন দলও হয়তো এটা চাচ্ছে না যে এই মুহূর্তে এটা একটি ইস্যু হোক। এরপর যে ঘটনাটি, ঈদ, আপনি বললেন যে রোজায় নিত্যপণ্যের দাম নিয়ে একটা অস্থিরতা, অনিশ্চয়তা এবং বেশ উদ্বেগ ছিল জনমনে। সে উদ্বেগ যে কেটে গেছে বা সে উদ্বেগ যে সরকার সামাল দিয়েছে ভালোভাবে তা নয়, তবে এক ধরনের চেষ্টা ছিল, এবং সেটা কোনো ক্ষেত্রে হয়তো যতটা ভয়াবহ হবে বলে মনে করা হয়েছিল সেটি হয়নি। এটি এক ধরনের এই 3 মাস বয়সী সরকারের জন্যে বলবো যে একটি স্বস্তিরই। কিন্তু একের পর এক ঘটনা, যেমন আমাদের এই যে বিবিএসের যে সূচকগুলো, এটি কিন্তু আমাদের শঙ্কিত করে। আজকেই প্রথম আলোতে মজুরি, আবুল কালাম মজুরি অর্থনীতিবিদ, এবং তিনি এই সরকারের সময় বিএডিএসের মহাপরিচালক ছিলেন, বাংলাদেশ ব্যাংকের মানে খুব গুরুত্বপূর্ণ পদে ছিলেন। তিনিও কিন্তু বলছেন যে সরকারের অনেক নীতি পরিকল্পনা ভালো, কিন্তু সেটা বাস্তবায়ন হয় না, এবং বাস্তবায়ন না হওয়ার পেছনে একটা গোষ্ঠী কাজ করে, স্বার্থান্বেষী গোষ্ঠী, এবং সেটা খুবই প্রভাবশালী, যে বিশেষ করে অর্থনৈতিক ক্ষেত্রে, সেটা ব্যাংকিং বলি এবং শেয়ার বাজার বলি। এবং তিনি স্পষ্টভাবে বলছেন যে গোষ্ঠী ব্যাংকিং খাতের এই বিপর্যয়ের জন্য দায়ী, সে একই গোষ্ঠী শেয়ার বাজারও ধস নামাচ্ছে। এখন এক্ষেত্রে যে শক্ত হাতে যে এটা সামাল দেওয়া উচিত, মোকাবেলা করা উচিত, সেটি সরকারের পক্ষ থেকে দেখা যায় না। সর্বশেষ খবর হলো যে ইতিপূর্বে ছিল যে কোনো গ্রুপ যদি
ঋণ খেলাপি হয় কোনো গ্রুপের কোনো একটি কোম্পানি, তাহলে অন্য কোম্পানিও ঋণ পাবে না। কিন্তু সম্প্রতি বাংলাদেশ ব্যাংক বলেছে যে হ্যাঁ ঋণ পাবে, এবং সরকার গত বছর আইনও করেছে এর অনুকূলে। তবে বাংলাদেশ ব্যাংক কিছু শর্ত দিয়েছে যে তাদের কাছে প্রতীয়মান হতে হবে যে এটি ইচ্ছাকৃত নয়। এখন ইচ্ছাকৃত খেলাপি এবং ইচ্ছাকৃত নয় এটা একটি কিন্তু প্রমাণ করা কঠিন। আপনার ইউক্রেন যুদ্ধ, ডলার সংকট, প্রাকৃতিক দুর্যোগ, নানা রকম দৃষ্টান্তই দাঁড় করানো যায় যে ইচ্ছাকৃত নয়। এখন সুতরাং এটি একটি সুবিধা দেওয়া হলো, এবং দেখুন এটি এই সময় দেওয়া হলো যখন বেশ কয়েকটি ব্যাংক প্রায় কী বলে বিপর্যস্ত, মানে ব্যাংকগুলো চলছে না, এবং একের পর একটা ব্যাংক ভালো ব্যাংকগুলোর সাথে যুক্ত হচ্ছে। এবং সেখানেও সমস্যা যে একটি ভালো ব্যাংকের সঙ্গে যদি একটি মন্দ ব্যাংক বা ঋণগ্রস্ত ব্যাংক যুক্ত হয় তাহলে তার একটা আছে হিসাব নিকেশ, গ্রাহকদের নিরাপত্তা, আরেকটি হচ্ছে যে ওই ভালো ব্যাংকটার উপর তার যে চাপ পড়বে কতটা, সেই চাপ সামাল দেওয়া যাবে কিনা। আর সুতরাং অনেকগুলো, মানে আমি মনে করি যে নির্বাচনের পরে এই সরকারের সবচেয়ে বড় সংকট হচ্ছে অর্থনৈতিক সমস্যা, অর্থনৈতিক সংকটকে মোকাবেলা, এবং সেক্ষেত্রে যে দৃঢ়তা দরকার সেটি নানা কারণেই আমরা দেখতে পাচ্ছি না। ডক্টর জাহিদুর রহমান, কি মনে হয় আপনার কাছে, এবং সরকার কতটা সবলভাবে সুস্থির হয়ে বসতে পারলো? নিজ আসনে বসাই ছিল জাস্ট রিনিউয়াল। আচ্ছা, আমি সৌরভ ভাইয়ের কথা খুব মন দিয়ে শুনছিলাম। ভাইয়া খুব চমৎকারভাবে এই মুহূর্তে সংকটগুলো এনেছেন। আপনি প্রশ্নটা করেছেন যে মূল সংকটটা কি। আমি সোফার সৌরভ ভাই যে কথাগুলো বললেন, আমার কাছে এগুলো র্যাদার মনে হয়েছে, আমরা যদি রোগ আর উপসর্গের মতো করে বলি, এগুলো আসলে কতগুলো উপসর্গ। বাংলাদেশের মূল রোগটা কি? আমার ব্যক্তিগত বিবেচনায় বাংলাদেশের মূল রোগ হচ্ছে বাংলাদেশে একটা জনপ্রতিনিধিত্বহীন সরকার ক্ষমতায় আছে। এই যে ভাইয়া বললেন যে অনেক পদক্ষেপ নিতে পারছে না, বা মিস্টার মুজেরি, উনি বাংলাদেশ ব্যাংকের চিফ ইকোনমিস্ট ছিলেন, BIDS এর ডিরেক্টর ছিলেন, উনি বলছেন বিরাট একটা গোষ্ঠীর জন্য অনেক পদক্ষেপ আলটিমেটলি নেওয়া যায় না। কেন নেওয়া যায় না? এটা অঙ্ক, এটার মধ্যে কোনো জটিলতার কিছু নাই। আপনি যখন জনগণের ভোটে নির্বাচিত হবেন না, বাংলাদেশকে আমরা এখন নিশ্চিন্তে একটা অলিগার্কি বা গোষ্ঠীতন্ত্র বলতে পারি। আপনাকে তখন ক্ষমতায় থাকার জন্য কিছু পাওয়ারফুল গোষ্ঠী তৈরি হবে। এর মধ্যে প্রজাতন্ত্রের কর্মচারী, আমরা যাদেরকে আমলা বলি, পুলিশ আছে, ব্যবসায়ী আছে, একটা নেক্সাস, এবং আওয়ামী লীগেরও কিছু মানুষ আছে। তারা মিলে একটা নেক্সাস তৈরি করেছে, একটা অলিগার্করা তৈরি হয়েছে। এরা এতটাই পাওয়ারফুল, আপনি আসলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবেন না। নো ওয়ে, আপনি চাইলেও পারবেন না। আমি একদম সরাসরি কথাটা বলতে প্রস্তুত আছি। কারণ যখন আপনি ক্ষমতায় থাকছেন জনগণের ম্যান্ডেট ছাড়া, তখন দেশের ভেতরে কিছু পাওয়ারফুল মানুষ, দেশের বাইরের কিছু পাওয়ারফুল দেশ, এদেরকে দিয়ে আপনি চেষ্টা করছেন অ্যাট এনি কস্ট, যে বললেন ক্ষমতাটাকে কনসলিডেট করা, বসেছিল এটাকে আরও অন্তত যাতে কেউ উল্টে ফেলে দিতে না পারে সেই চেষ্টা করবো। তার অনিবার্য ফল হচ্ছে এগুলো হতে বাধ্য, কোনো রকম কোনো এদিক সেদিক নাই। ব্যাংকের কথা বলছেন, একটা জায়গায় একটু পড়ি। প্রথম আলোতে জনাব মুহিত যখন মানে তার দায়িত্ব থেকে সরে গেলেন, প্রথম আলো একটা দীর্ঘ সাক্ষাৎকার নিয়েছিল, ব্যাংক খাত ঝামেলায়, এরকম হেডলাইন। একটা জায়গায় উনি বলছেন, আমি দেখে পড়ছি, আব্দুল হাই বাচ্চুর মতো একটা লোকই বেসিক ব্যাংক ধ্বংস করে দিল, আর আমাদের পক্ষে আমরা একটা পক্ষ হয়ে গেলাম। ব্যাংকটাকে ক্ষুদ্র মাঝারি পর্যায়ের খাতে ঋণ দিত, আমরাই শিথিল করে দিলাম। এটা ছিল একটা বড় ভুল। প্রথম আলো প্রশ্ন করছে, আব্দুল হাই বাচ্চুর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারলেন না কেন? জনাব মুহিত বলছেন, আমি এ ব্যাপারে কথা বলতে চাই না। আমি শুধু জাস্ট একটা ব্যক্তি, আচ্ছা আমি আরেকটু আসি, অত্যন্ত পাওয়ারফুল একজন আওয়ামী লীগের সদস্য জনাব ফজলে নূর তাপস, উনি শেখ পরিবারের সদস্য, উনি প্রকাশ্যে এই জনাব বাচ্চুকে কেন গ্রেফতার করা হচ্ছে না সংসদের কমিটির মিটিংয়ের পর, রেকর্ড যে কেউ সার্চ করলেই পাবেন, বলেছেন। হয় নাই, উনি দেশে আছেন এখনো। সো এই একটা ঘটনা আপনার কাছে খুব স্পষ্ট করে দেবে আপনি আসলে পেরে উঠবেন কি পেরে উঠবেন না। বুয়েটের সংকট কেন? বুয়েটের সংকট কারণ হচ্ছে এই জায়গায় আপনি আসলে প্রতিটা জায়গায় বল প্রয়োগ করে যদি দেখাতে না পারেন, আপনার ক্ষমতা তো টিকে না। আপনি যখন ম্যান্ডেট ছাড়া ক্ষমতায় থাকেন, তো তাহলে কোনো না কোনো একটা কিছুর উপর ভিত্তি করে ক্ষমতায় থাকেন। আমরা এই সরকারকে কেন ক্ষমতায় আছে, বা আমরা কেন এই সরকারের বিরুদ্ধে খুব শক্ত করে দাঁড়াই, কারণ আমরা একে ভয় পাই। এই সরকার আনপ্রেসিডেন্টেড বল প্রয়োগ করতে পারে। ও আপনাকে তুলে নিয়ে গিয়ে এক্সট্রা জুডিশিয়াল কিলিং করতে পারে, যদিও র্যাবের উপরে স্যাংশনের পর কমেছে, ও গুম করে ফেলতে পারে, আপনাকে টর্চার করতে পারে, আপনাকে গায়েবী মামলা দিতে পারে, আপনাকে ডিজিটাল সিকিউরিটি একটা, এখনকার সাইবার সিকিউরিটি একটা মামলা দিয়ে আপনাকে ধরে নিয়ে যেতে পারে। প্রথম আলো মামলা খেলো না গত বছর, কি বিষয়ে? আউট অফ নাথিং
কিছুই ছিল না, আমি নিজেটা নিয়ে বলেছিও, কিচ্ছু ছিল না, কিন্তু ঠিকমতো একজন রিপোর্টারকে অ্যারেস্ট করানো হলো, সম্পাদকের নাম সেখানে আসলো। সো আমরা তো ভয় পাই, ওই মামলা এখনো চলমান। সো এই ভীতিটা আপনাকে তো জারি রাখতে হবে। এখন বুয়েটে ছাত্রলীগ থাকবে না, এটা তো হতে পারে না। আপনার ওই ভীতির যে সংস্কৃতি, সেই সংস্কৃতি জারি না রাখলে আপনার ক্ষমতা থাকবে না। সুতরাং ওইটার সাথেই জড়িত। যতগুলো আপনি একত্র করবেন, যতগুলো জায়গায় যাবেন, প্রত্যেকটা জায়গায় আসলে ঘুরে ফিরে প্রতিটা সংকট একই জায়গায়। আপনি জনপ্রতিনিধিত্বশীল সরকার যদি না হন, আপনি উন্নয়ন বলতে বোঝানোর চেষ্টা করবেন ইনফ্রাস্ট্রাকচার মানেই উন্নয়ন। এই যে আপনি বিবিএস এর রিপোর্টের কথা বললেন, আমার খুব প্রিয় একটা এক্সাম্পল হচ্ছে একটা দেশের সাথে কম্প্যারিজন, আমি এটা নিয়ে কলামও লিখেছি, সেটা হলো নেপাল। মাতৃমৃত্যু, শিশু মৃত্যু, অপুষ্টি, আমরা অনেকে অবাক হব যে বৈশ্বিক ক্ষুধা সূচকে নেপালের অবস্থান আমাদের চেয়ে অনেক ভালো। স্বাস্থ্য খাতে ব্যয়, রাষ্ট্রের ব্যয়, সরকারের ব্যয় বাংলাদেশ দক্ষিণ এশিয়ার সবচেয়ে কম করে, আউট অফ পকেট, নিজে বেশি খরচ করতে হয় বাংলাদেশকে 73%। যে দেশটা নিয়ে আমরা খুব সমালোচনা করি পাকিস্তান, তাদের ব্যক্তিগত খরচ 57%। নেপাল, তাদের মাথা পিছু আয় কিন্তু বাংলাদেশে 60%। সো আমার 60% আয় নিয়ে সে ক্ষুধা সূচকে আমার চাইতে ভালো, তার অপুষ্টির পরিমাণ বাংলাদেশের অর্ধেক, তার লাইফ এক্সপেক্টেন্সি বাংলাদেশের সমান, তাদের শিশু মৃত্যুর হার বাংলাদেশের মতো। এবং বাংলাদেশের ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে, আপনি এখন দাবি করছেন উন্নতি হচ্ছে, কিন্তু শিশু মৃত্যুর হার বাড়ছে। তার মানে হলো আপনি যখন দিনের শেষে মানুষের ভোট যদি লাগে, আপনি মানুষের স্বাস্থ্য দেওয়ার চেষ্টা করবেন, শিক্ষা দেওয়ার চেষ্টা করবেন, কিন্তু না, আপনার এখন কি হচ্ছে, প্রতিটা মানে খুব মজার ব্যাপার, সেই রোমান এম্পায়ার, গ্রিক এম্পায়ারের একটা বিপদগ্রস্ত সম্রাট কোনো ঝামেলায় পড়লে একটা স্ট্রাকচার বানাতেন। এই পুরনো, এগুলো 1000 বছরের পুরনো চর্চা। আইয়ুব খানও তথাকথিত কতগুলো ভৌত স্ট্রাকচার দেখিয়ে ডেভেলপমেন্টকে, যদিও ডেভেলপমেন্ট মানে ভৌত স্ট্রাকচার আজকের পৃথিবীতে না, এটা বহু আগে শেষ হয়ে গেছে। অমর্ত্য সেন তার বিখ্যাত ডেভেলপমেন্ট অ্যাজ ফ্রিডম বইটা লিখে এই যে স্বাস্থ্য পাওয়া, ভালো শিক্ষা পাওয়া, ভালো মত প্রকাশ, এটাও ডেভেলপমেন্ট উনি দাবি করেন। আপনি সোশ্যাল সিকিউরিটি পাওয়া, বাংলাদেশে আমি একটা হিসাব করে দেখেছি, সোশ্যাল সিকিউরিটি বা সেফটির নামে সরকার বলে জিডিপির এত পার্সেন্ট দিচ্ছি, এটা একটা ফাঁকি। এর মধ্যে পেনশন আছে, সঞ্চয়পত্রের সুদ আছে, আপনি করোনার সময় যে ইনসেন্টিভ দিয়েছেন সেগুলো আছে। গরিব মানুষকে আপনি যে ভাতা দেন, আমি ওই ভাতাটা অঙ্ক হিসাব করেছি, ওটা আমাদের জিডিপির 0.25 to 0.3%। মানে আপনি সবচেয়ে ভালনারেবল মানুষকে 750 টাকা আর 500 টাকার যে ভাতা দেন, সেই এইটা সাথে ওয়েবেসের চাল বিক্রি, এরকম গরিব মানুষ, প্রান্তিক মানুষের জন্য যেটা দেন, সেটা 0.5% অফ জিডিপিও না। তো আপনি বলছেন আপনি অনেক ধনী হয়েছেন, কিন্তু আপনি তো তা করছেন না। আপনি স্ট্রাকচার দেখাচ্ছেন, এবং এই ইনফ্রাস্ট্রাকচারগুলোর সাথে তো মানে করাপশনের বিরাট সুযোগ আছে। সো আপনি ওই সুযোগগুলোই খুব ভালোভাবে নিচ্ছেন, প্রত্যেকটা কিন্তু রিলেটেড টু ওই রকম সরকার থাকার সাথে। আমি বলছি না একটা নির্বাচিত সরকার, জেনুইন নির্বাচিত সরকার সব সমাধান করে ফেলে, কিন্তু আমি একটা উদাহরণ দিলে জিনিসটা ক্লিয়ার হবে। যেমন ধরুন, ভারতের উত্তরপ্রদেশ নিয়ে আমরা খুব আলোচনা করি, ভারতের সবচেয়ে বেশি মানে ভারতের মানে হিন্দুত্ববাদের মধ্যেও সবচেয়ে বেশি হিন্দুত্ববাদ উত্তরপ্রদেশে। যোগী আদিত্যনাথ এটার একেবারে পোস্টার বয়, মানে উনি সম্ভবত মোদির পর প্রধানমন্ত্রীও হবেন। মোদি যথেষ্ট হিন্দুত্ববাদী না, এই আলাপ কিন্তু আরএসএস করছে এখন। হিন্দুত্ববাদিতা আছে, মাংস খেলে মিট পিটিয়ে বেড়ে ফেলো আছে, ওটা আছে, সেটা আছে, কিন্তু আমরা অনেকেই খবর রাখি না কোটি কোটি মানুষকে 2 রুপিতে ওখানে গম, তারপরে চাল এবং ডাল দেয়া হয়। গত নির্বাচনের আগে বিজেপি সরকার, তারা হিন্দুত্ববাদ বলছে, কিন্তু পৃথিবীর সবচেয়ে বড় হেলথ পলিসি আয়ুষ্মান ভারত, 50 কোটি মানুষের জন্য একটা হেলথ পলিসি দিয়েছে, যেখানে প্রতিটা পরিবার 5 লক্ষ টাকা পর্যন্ত ট্রিটমেন্টের সুযোগ পাবে। ভারতে পশ্চিমবঙ্গ পরে গত নির্বাচনে, বিধানসভা নির্বাচনে স্বাস্থ্য সাথী নামে একটা মমতা ব্যানার্জি এক্সট্রা যোগ করলেন। সো আপনি যখন নির্বাচিত হন, নির্বাচিত হতে হয়, দিনের শেষে আপনার ইচ্ছা থাকুক না থাকুক, মানুষের সামনে তো ভোট চাইতে যাবেন, কিছু না কিছু একটু চেষ্টা করতে হয় যে না আমি তোকে একটু ভালো রাখার চেষ্টা করছি। আদিত্যনাথ শুধু হিন্দুত্ববাদ দিয়ে টিকে যায়নি, ও মানুষকে খুবই সস্তায়, মানে কোটি কোটি মানুষ, সংখ্যাটা সম্ভবত 12 থেকে 14 কোটি, ওদের জনসংখ্যায় সম্ভবত 35 কোটির মতো, মানে অর্ধেক 1/3 বেশি মানুষকে, গরিব মানুষকে এটা 2 রুপিতে দেওয়া হয়। তো আপনি না এই কাজগুলো করছেন, আমরা এই খবরগুলো আসলে কম রাখি। তো এই হচ্ছে মূল ব্যাপার, যখনই আপনি এটা করবেন প্রতিটা ক্ষেত্রে আপনি স্টেপ নেবেন। এই যে কিছুদিন আগে ইলেকশন হলো, ইলেকশনের আগে আমাদের তথাকথিত যে ইলেকশন, তার আগে 3-4 মাস ধরে ডিমের দাম কোথায় চলে গিয়েছিল। ধরুন তো একটা নির্বাচন আছে সামনে, আপনি কি মনে করেন ডিমের দাম ওই জায়গায় থাকতো? নো ওয়ে। লোডশেডিং শুরু হবে সামনে, আপনি ডলার করাপশন করবেন। সৌরভ ভাই যেটা বললেন আর কি, যে
কোম্পানির ক্ষেত্রে যে শিথিল করলেন, যাবতীয় সব স্টেপ, কারণ আপনাকে ওই সুযোগ দিতে হবে তাকে, আপনার কোনো উপায় নাই। আপনি একটার পর একটা কুইক রেন্টালের চুক্তি, অন্তত বিখ্যাত একটা গ্রুপের 3টা কুইক রেন্টাল অপ্রয়োজনে আপনি আবার এক্সটেনশন দিয়েছেন। সব আসলে ঘুরে ফিরে ওই অলিগার্কদেরকে আপনি তুষ্ট করছেন, মানুষ তো ইম্পর্টেন্ট না, এটাই মূল রোগ। ধন্যবাদ। কিন্তু জাহিদুর রহমান নির্বাচিত সরকারের যে মানে উজ্জ্বল প্রতিকৃতি তুলে ধরলেন, বাংলাদেশে কিন্তু এটা আমরা দেখিনি। এর অর্থ না যে অনির্বাচিত সরকার বা যে কোনোভাবে ক্ষমতায় থাকার সরকারকেই সরকার রাখতে হবে বা সরকার জনবিরোধী ভূমিকা নেয়। বাংলাদেশে ধরেন প্রথম 73-এ যে নির্বাচনের পর যে সরকার এসেছে, নির্বাচিত সরকার, 91-এর পর অন্যগুলো যদি বাদও দেয়, 91-এর পর যে নির্বাচিত সরকার, 96-এর পর 2001, 2008। সুতরাং আমাদের এটি কিন্তু রাষ্ট্রীয় মানে নির্বাচিত অনির্বাচিত, তারা তো অন্যান্য যেগুলোকে উনি অনির্বাচিত বলছেন সেগুলোর সাথে রিলেটিভলি বেটার ছিল তো। হ্যাঁ, যদি তুলনামূলক বলেন বেটার ছিল, কিন্তু নির্বাচিত সরকার সেখানে আরেকটি বিষয়, আমাদের বিরোধী এখানে রাজনৈতিক শক্তি, বিরোধী এবং সরকারি, তাদের একটা ভূমিকা থাকা। যেমন গত 5 বছর ধরে দেখলাম, 5 বছরই যদি বলি, বিএনপি বা অন্যান্য বিরোধী দলেরই একটাই দাবি হলো যে নির্বাচন, অবশ্যই নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ দাবি, সুষ্ঠু নির্বাচন। কিন্তু জনজীবনের যে সমস্যাগুলো, যে ডাক্তার জাহিদুর রহমান যে বিষয়গুলো সামনে আনলেন, দুর্নীতি, অপচয়, যে স্বাস্থ্য খাত, শিক্ষা খাত এবং জনমুখী কর্মসূচির বদলে জনবিরোধী কর্মসূচি এবং বড় বড় প্রকল্পের নামে, এর বিরুদ্ধে একটা হচ্ছে এর বিরুদ্ধে কিন্তু তাত্ত্বিক আন্দোলনও করা যায়। যে সরকারের যে ফাঁকগুলো, যেটা আমরা এখন টিভি টক শোতে বলছি, কিন্তু সেটা রাজনৈতিক দলগুলো এই তথ্য উপাত্ত দিয়ে তারা কোনো বিকল্প কর্মসূচি হাজির করেনি। সুতরাং জনগণের আস্থা কিন্তু তারা সেভাবে পায়নি। যে সময়ের কথা বলি, সেটি 73-এর নির্বাচনে, 73-এর সরকার বলি বা 91-এর সরকার বলি বা 96-এর সরকার বলি, তখন যারা বিরোধী দলে ছিল, এমনকি এরশাদ জিয়া রহমানের আমলে সরকার অনেক সামরিক সরকারও অনেক গণবিরোধী সিদ্ধান্ত নিয়ে সেটি পরিবর্তন করতে বাধ্য হয়েছে। কিন্তু এখন পরিস্থিতিটি হয়েছে, হ্যাঁ, এখানে আমলাতন্ত্রের ভূমিকা আছে, এখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা আছে, কিন্তু রাজনৈতিক শক্তির ব্যর্থতাটাও কিন্তু বিরোধী দলগুলো যেটা বলে যে ওই সময়গুলো যে সময়গুলোর কথা আপনি বলছেন, যে সরকার তখন এতটা নিপীড়নমূলক ছিল না, তাদের হয়তো না, সেটা ছিল না, সেটা তারা নির্বাচিত বলে নয়, নির্বাচিত বলে এটি একটি হয়তো উপাদান, কিন্তু তার চেয়েও বড় উপাদান ছিল বিরোধী শক্তি দেখানো, বিরোধী শক্তির শক্তিমত্তা, অর্থাৎ তারা এটি করতে দেয়নি। এই ঘটনাটি, যেমন ধরেন অনেকগুলো সিদ্ধান্ত পার্লামেন্টে আইন পাস করতে পারেনি। এখন আমাদের এখানে এই যে নির্বাচনগুলোর কথা বলি, আমরা 4টা নির্বাচনের কথা বলি, তো 4টা নির্বাচনের তো অর্ধেক সময় এই সংসদ কাজ করেনি, বিরোধী দল বয়কট করেছে। এবং এক্ষেত্রে আবার আওয়ামী লীগ বিএনপির মধ্যে কোনো পার্থক্য নেই, কারণ মানে সরকারের মেয়াদের অর্ধেক সময় তারা বাইরেই থাকবে। এবং অবশ্য অনেকে সমালোচনাও করে যে বিএনপি বেশি সময় বাইরে ছিল। মানে সমাধানটা কি? এখন এক্ষেত্রে আমি মনে করি যে নাগরিক সমাজের একটা ভূমিকা থাকা উচিত। আমাদের যতগুলো আন্দোলন হয়েছে, নাগরিক সমাজের কিন্তু একটা সাহসী ভূমিকা ছিল। নাগরিক সমাজের প্রতিনিধি যারা, এক হচ্ছে সরকারের দমন পীড়ন এগুলো আছে, কিন্তু তারপরেও নাগরিক সমাজের যে ভূমিকা পালন করার কথা, গণমাধ্যমের যে ভূমিকা পালন করার কথা, সেটি করতে পারছে না। এবং সেক্ষেত্রেও কিন্তু বিরোধী রাজনৈতিক শক্তি বা দলের যে সমর্থন, যে অগ্রবর্তী ভূমিকা থাকা দরকার, তারাও সেটি করতে ব্যর্থ হচ্ছে। এখন আরেকটি কি ব্যাপারও আছে, তাহলে সরকার কি এভাবেই চলতে থাকবে? আমি মনে করি না সেটি চলতে পারে বা চলা উচিত। একটি নির্বাচনের আগেও বলেছি, একটি কর্মসম্পর্কে আসতেই হবে। এখন সেটি হতে পারে, এখন এই সরকার নির্বাচনের আগে তো একটি ছিল যে নির্বাচনের ব্যাপারে একটা উভয় পক্ষে একটা ঐকমত্যে পৌঁছানো। এখন কি হবে?
প্রশ্নটি আসছে যে তাহলে কি 5 বছর অপেক্ষা করবে অথবা অপেক্ষা করবে না। এখন এটিও কিন্তু রাজনৈতিক ভূমিকার উপর নির্ভর করবে, কে কোন ভূমিকা নিতে পারে। আর বাংলাদেশে সমস্ত পরিবর্তনের পিছনে আন্দোলন। এখন সেই আন্দোলন যদি না করা যায় তাহলে সরকারকে সরানো তো অনেক কঠিন ব্যাপার, সুপথে আনাও। প্রবলেম বিরোধী দলের সঙ্গে আমি যদি মোটামুটি সরকার এটা ঠিক অ্যাড্রেস করেছেন, কিন্তু মনে করেন যে বিরোধী দলের আসলে হিস্টোরিক্যালি যেরকম ভূমিকা আমরা অতীতে দেখেছি সেটা দেখা যাচ্ছে না। ধন্যবাদ। দু একটা জিনিস একটু বলতে চাই। সৌরভ যেটা বলছেন আমি আমার জায়গাটা একটু ক্লিয়ার করে নিই। সেটা হচ্ছে আমাদের এই অঞ্চলে অন্তত ডেমোক্রেটিক যে সরকারগুলো আছে, এবং ভারত তার চমৎকার উদাহরণও আবার, যে আপনি এটা এখন না, এটা একটা গ্লোবাল ফেনোমেনন, ইউরোপের মাটিতেও হয়েছে। হাঙ্গেরিতে দারুণ নির্বাচনের মধ্য দিয়ে ভিক্টর অরবান ইলেক্টেড হয়ে ইনক্রিজিংলি অথরিটারিয়ান হয়ে উঠেছেন। আমরা ট্রাম্পকে দেখেছি। সো এখনকার আলোচনা এটাও যে আপনি ডেমোক্রেটিকলি ইলেক্টেড হলেও, জেনুইন ইলেকশন ইলেক্টেড হলেও যে আপনি সব দিয়ে ধরে রাখবেন, নট নেসেসারিলি। কিন্তু যে বললাম লিস্ট কিছু, আমাদের যে কয়েকটা ইলেকশন, আমি একটা উদাহরণ দিই, দ্যাটস ইন্টারেস্টিং। বৈদেশিক নীতির একটা উদাহরণ দিই। 2008 সালের যে আওয়ামী লীগ সরকার একটা ভালো নির্বাচনের মাধ্যমে নির্বাচিত হলো, তখন আমাদের তিস্তা চুক্তি হওয়ার কথা ছিল। মনমোহন সিং আসলেন, সেখানে তিস্তা চুক্তি হবে, আমরা ট্রানজিট বা করিডোর যাই বলি, সেই চুক্তিটা স্বাক্ষর করব। ভারত মমতা ব্যানার্জি বেঁকে বসেছে, যদি এগুলো আমাদের মাথা ঘামানো একেবারেই উচিত না। ভারতের কনস্টিটিউশন ক্লিয়ারলি বলে অন্য স্টেটের সাথে ওটা কোনো ফ্যাক্টর না। যাই হোক, ওই আলোচনায় ঢুকছি না। তারা তিস্তা চুক্তি স্বাক্ষর করলো না, বাংলাদেশ ট্রানজিটের চুক্তি করে নাই। বলেছে ওটা যেহেতু, প্রথম কথা হচ্ছে তিস্তার সাথে ট্রানজিট কিন্তু ইন্টারচেঞ্জেবল না। তিস্তা আমার রাইট, ট্রানজিট আমার ইচ্ছে হলে দেব, না হলে দেব না। কিন্তু তখন আমি গার্ডস দেখাতে পেরেছি। কিন্তু 14 সালের নির্বাচনের পর বাংলাদেশের একটা কমিটি ট্রানজিটের জন্য 1065 টাকা পার টন একটা ফি নির্ধারণ করেছিল। পরে আপনি তিস্তা পান নাই, আপনি ট্রানজিট দিলেন 1/5 ফি নিয়ে। খেয়াল করুন দুটো সরকারের মধ্যে ডিফারেন্সটা কোন জায়গায় হয়। তখন আপনার গার্ডস ছিল, পরে আর গার্ডস। অর্থ উপদেষ্টা বললেন যে হ্যাঁ, আমরা অসভ্য নাকি, আমরা কেন টাকা নেব। 17 সালে 18 সালে নির্বাচনের আগে যে আদানির, ওটা আমি যথেষ্ট পড়াশোনা করেছি, যে সময় থাকলে দেখাতে পারি, বা আমরা অনেকেই খবর রাখি যে কি পরিমাণ একটা অসম চুক্তি। কিছু বিশেষজ্ঞ অবাক হয়ে বলছে কিভাবে একটা দেশের সরকার এমন একটা চুক্তি স্বাক্ষর করতে পারে। মজার ব্যাপার, আমাদের দরকার নেই। আদানির গোড্ডা পাওয়ার প্ল্যান্ট নিয়ে ভারতের কংগ্রেস সরকার বিজেপিকে প্রশ্ন করছে, তোমরা বাংলাদেশ সরকারকে চাপ দিয়ে এটা চাপিয়ে দিয়েছ, এটা ওরা বলছে। কিন্তু আবারও দেখেন আপনি এগুলো নিচ্ছেন কেন? বিকজ আপনার ক্ষমতায় থাকার জন্য এই দেশ, ওই দেশ, অন্য দেশ লাগবে। আপনি রাশাকে খুশি করছেন, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বানিয়ে এখন বলছেন আরও একটা বানাবো, যেটা আদতে কোনো খরচ এবং আমাদের কোনো ওয়ার্কফোর্সই তৈরি নাই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র চালানোর মতো, কিন্তু আপনি করছেন। যাক, একে ওটা দাও, তাকে সেটা দাও। এটাই বলছি আমি, আসলে দেশের ভেতরে এবং দেশের বাইরে যে কোনো জায়গায় যে কোনোভাবে আপনাকে আসলে এরকম পদক্ষেপ নিতে হবে। আমাদের দেশের এমপিরা পার্লামেন্টে দাঁড়িয়ে বলেন না তোফায়েল আহমেদের মতো ভেটারেন এমপি যে আমলাদের জন্য ওনারা কোনো রকমভাবেই কোনো কাজ করতে পারেন না। ডিসির নাম তুলে বলছে যে তাদের জন্য এলাকায় কিছু করা যায় না। ফিরোজ রশিদ বলছেন উনি একবার কথা বলার জন্য ডিসিকে বহুবার রিকোয়েস্ট করেছেন, একটা প্রোগ্রামে প্রিসাইড করছিলেন, উনি কথা বলতে পারেন নাই। অথচ ডিসি একজন মধ্য পর্যায়ের মানুষ, আর সিনিয়র সচিবও এমপির এক ধাপ নিচে, আমাদের ওয়ারেন্ট অফ প্রেসিডেন্স আমি চেক করে দেখেছি। তো তাহলে আপনি এগুলো কেন হয়ে যায় এরকম? কারণটা হচ্ছে ওই পলিটিশিয়ানরা তো আসলে এখন আর পলিটিশিয়ান নাই। এমপিরা কিভাবে এমপি হয় জানা যায়। সো আমি মনে করি যদি কন্টিনিউয়াসলি ইলেকশন হতো, এবং আমি সৌরভের সাথে একমত যে পার্লামেন্টে ফাংশন হলে ভালো, কিন্তু আমার তারপরে একটা কিন্তু আছে। বাংলাদেশে আর্টিকেল 70 যতদিন আছে, বাংলাদেশে আসলে কার্যকর কোনো পার্লামেন্ট কোনো দিন সম্ভব না, কোনো দিনই সম্ভব না। আপনি সর্বোচ্চ ডিবেট করতে পারেন, চমৎকার সব পার্লামেন্টারিয়ান আসতে পারে, আপনি সরকারের পলিসির ডিবেট করলেন, সমালোচনা করলেন। ধরুন ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট আসলো, আওয়ামী লীগের কোনো এমপি মনে করলে এটা পাস হওয়া উচিত না, যেটা ভারতে হয়, আমেরিকা হয়। আমেরিকা ট্রাম্পের সময় তার সেনেটে সিরিয়াস মেজরিটি থাকার পরও সে অনেক কিছু পাস করতে পারে নাই, তো কারণ তার দলের লোকই তাকে ভোট দেয়নি। এখন কেউ চাইলে কি ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের পাস হওয়া ঠেকাতে পারে? পারে না। সরকারি এমপি, সরকারি দলীয় এমপি যদি মন্ত্রী না হয় সমালোচনাও করতে পারেন, কিন্তু উনি ভোট দিতে পারেন না। তো দিনের শেষে তো এটা পাস হবেই আসলে। এটা একটা রাবার স্ট্যাম্প, তারপরে হতে পারতো। এখন বিরোধী দলের যে জায়গাটা আসছে সেটা হলো, আপনি যে কথাটা তুলেছেন এটা সত্য। আমি একদিন একটা টক শোতে এরশাদ বিরোধী আন্দোলনের খুব গুরুত্বপূর্ণ একজন নেতাকে জিজ্ঞেস করেছিলাম যে আপনি কি কোনোদিন ভয় পেয়েছেন আপনি কে তুলে নিয়ে যাওয়া হবে, আপনার ফ্যামিলি খুঁজে পাবে না আপনাকে?
আপনি কি এই ভয় কোনোদিন পেয়েছেন আপনাকে তুলে নিয়ে গিয়ে ঠান্ডা মাথায় হত্যা করে ফেলা হতে পারে? বললো না, কখনোই সেটা হয়নি। সো খেয়াল করুন বাস্তবতাটা এখন কোন জায়গায় পড়ে আছে। আরেকটা ঘটনা, এরশাদের সময় কেন পারা গেছে আর এখন কেন পারা যায় না? এরশাদ তো আসলে একটা দল ছিল না। আওয়ামী লীগ বাংলাদেশের সবচেয়ে পুরনো দল, সম্ভবত কমিউনিস্ট পার্টি আরেকটু পুরনো, যাই হোক, কিন্তু বড় দল দুটোর মধ্যে অনেক পুরনো দল। ওদের গ্রাসরুট পর্যন্ত কিন্তু কর্মী সমর্থক আছে, ফলে এই স্বৈরাচারটা অনেক বেশি কঠিন হয়ে যায়। আপনি দেখবেন কেউ জানে না, গ্রামের হাটে একটা ছেলে কোনো রকমভাবে একটু সরকারের সমালোচনা করেছে, ওকে আওয়ামী লীগ ধরে পিটিয়ে দিচ্ছে, ওর নামে মামলা টামলা দিয়ে বা পুলিশে ধরিয়ে দিচ্ছে। এই যে ওই গ্রাসরুট পর্যন্ত যে জায়গায় গেছে এবং স্টেট যেভাবে কোয়ার্সিভ হয়ে উঠছে, এই কোয়ার্শনের মুখে আসলে টেকা আমি র্যাদার বিরোধীরা এখনো ইনট্যাক্ট আছে, বিরোধীরা ছেড়ে ছুড়ে আওয়ামী লীগে চলে যায়নি। এই ইলেকশনের আগে যে চেষ্টা ছিল সেটা একটা বিরাট ক্রেডিটের ব্যাপার। তবে আমি এই সাথে একটা জায়গায় একমত, এই সব কিছুর পরও তো আসলে বিরোধীদেরকেই পথ খুঁজে বের করতে হবে, এটা ট্রু। এটা আমি নিজেও মনে করি যে সরকারটা চেপে বসে আছে, বিরোধীরা, আমি স্পেসিফিকলি যদি বলি বিএনপির কথা, তারাই তো ক্ষমতায় যাবে। সুতরাং তাদেরই আসলে কিভাবে এই সরকারকে একটা জেনুইন নির্বাচনে বাধ্য করা যায়, সেটা যতই সে টাফ কিছু করুক না কেন, সেই পথ তো তাকে খুঁজে বের করতে হবে, এটা ট্রু। আপনি কর্মসম্পর্কের কথা বলছিলেন, আপনি কি মনে করেন কিনা সেই কর্মসম্পর্ক বা উনি যেরকমটা আশা করছেন যে একটা জায়গায় গিয়ে আসলে এর একটা সমাধানের পথ বের করা দরকার, সেটা সম্ভব হবে? না, রাষ্ট্র থাকলে তো একটা কর্মসম্পর্ক থাকতে হবে, শুধু রাজনৈতিক দলের সঙ্গে রাজনৈতিক দলের নয়, সমাজের সমস্ত অংশীদারের সঙ্গে সমস্ত অংশীদারের, নাহলে রাষ্ট্র থাকে না। সেটা নেই, এটি তো দুর্ভাগ্য। আজকে দেখেন এই যে কুকিচিনের ঘটনা, সেখানে কি ঘটছে, কেন ঘটেছে, কারা ঘটিয়েছে, আমি সেই বিতর্কে যেতে চাই না। কিন্তু এই ঘটনার পর আওয়ামী লীগ এবং বিএনপি যে প্রতিক্রিয়া দেখেছে, বিএনপি এবং আওয়ামী লীগের নেতারা, আপনি চিন্তা করতে পারেন কোনো রাষ্ট্রে এটা দেখাতে পারে যে ওরা হচ্ছে সন্ত্রাসীদের সঙ্গে আছে, এ পক্ষ বলছে, ও পক্ষ বলছে ওরা সন্ত্রাসীদের সঙ্গে আছে। মানে এর সাথে ভূ রাজনীতি জড়িত। আমাদের রাষ্ট্রের উপর এটা রাষ্ট্রের নিরাপত্তার উপর হুমকি। সেই হুমকি মোকাবেলায় সমস্ত বিভেদ ভুলে তো উচিত যে কীভাবে এটা হুমকি মোকাবেলা করা যায়। তারপরে দেখব যে কে আওয়ামী লীগ, কে বিএনপি, কে অন্য। কিন্তু আমাদের রাজনৈতিক নেতৃত্বের এইটুক মানে বোঝার ক্ষমতা নেই, অথবা তারা মানে যে কোনোভাবেই রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়েল করতেই হবে। মানে আমি এটা বুঝতে পারি না যে কোনোভাবে, আপনি ভারতে যদি দেখেন যে বিজেপি এবং কংগ্রেস তো পরস্পর বিরোধী যে কোনো বিষয়, সংসদের ভেতরে, সংসদের বাইরে, এবং একে তো জেলে পর্যন্ত নিয়েছিল রাহুল গান্ধীকে। কিন্তু যখন সীমান্তে সংঘর্ষ হলো এবং ভারতীয় সেনা মারা গেল, তখন কিন্তু কংগ্রেস এবং বিজেপি একসঙ্গে থাকার কথা বলল, এক ভাষায় কথা বলল, এবং যে কোনোভাবে আমার রাষ্ট্রের নিরাপত্তা, রাষ্ট্রের সার্বভৌমত্ব রক্ষা। কিন্তু আমাদের এখানে এই বোধোদয় বা এই প্রজ্ঞা কখনোই দেখায়নি। এটা যে এই সময় হয়েছে তা না। আজকে যদি বিএনপি ক্ষমতায় থাকতো, আওয়ামী লীগ একই প্রতিক্রিয়া হয়তো দেখাতো, যেটা হচ্ছে অনেকটা নিজের নাক কেটে পরের যাত্রা ভঙ্গ। একটা ইস্যু গত অনেকদিন ধরে বলা যেতে পারে, অনেক বছর, যে বাংলাদেশের রাজনীতিতে আসলে তেমন সমাধানে পৌঁছানো যাচ্ছে না ভারতের কারণে। আপনি কি বলবেন? না, সেটা ভারতের কারণে পৌঁছানো যাচ্ছে না, আবার আমরা পৌঁছতে চাচ্ছি না। আবার যদি আমরা ধরে মনে করি যেমন আমরা ধর্ম পাল্টাতে পারি, বৈবাহিক সম্পর্ক ভারত এতটাই শক্তিমান যে এখানে সে কাকে পছন্দ করে সেটা স্পষ্ট করে বলতে পারে, এতটাই শক্তিমান যে এখানে সে নাক গলাতে পারবে, অন্য কাউকে নাক গলাতে দিতে পারবে না। সে এতটাই শক্তিশাল যে মার্কিন যুক্তরাষ্ট্রের সময় নির্বাচনের সময় ক্যাম্পেইনে সে একটা দলকে বা একজন ক্যান্ডিডেটকে প্রকাশ্যে সমর্থন দিতে পারে। এবং না, এটা তো হওয়া উচিত না। এবং ভারতের একটা তার হচ্ছে যে এই যে দক্ষিণ এশিয়ায় সার্ক টিকলো না, সেটা তো একটা বড় কারণ যে এর মানচিত্রই। কারণ একটি হচ্ছে 80% ভূখণ্ড তার, আর 20% অন্যদের, অথবা 40% এবং তার 60%। শক্তির ভারসাম্য নেই, এটি একটি। আরেকটি হচ্ছে এই যে আধিপত্যবাদিতা,
এটি বড় দেশগুলো, কিন্তু ভারত তো চীনকে তো ভয় করে, সেটা তো আমরা পদে পদে দেখছি। পাকিস্তানকেও করে কম বেশি। পাকিস্তানকে এখন আর করে না, পাকিস্তানকে যতদিন পাকিস্তানের সাথে যুক্তরাষ্ট্রের, আপনি যদি বাংলাদেশ আর ভারতের বর্ডারের চিত্র দেখেন আর পাকিস্তান ভারতের বর্ডারের চিত্র দেখেন, তাহলে সেটাও বলবেন। এখন এক্ষেত্রে দুটোই আমি মনে করি, ভয় না করলে সমী হোক। আমি কোনোভাবেই যে সীমান্তে একটি গুলি হোক, সীমান্তে একজন মানুষ মারা যায় তা চাই না, কিন্তু আমাদের রাষ্ট্র হিসাবে আমাদেরও কিন্তু একটি গর্ব থাকা উচিত। একটি লোকও কি বলে অবৈধভাবে বা বৈধ কাগজপত্র ছাড়া যাবে না, চোরাচালানের জন্য আসতে হবে। তা আমরা কি উন্নয়ন করেছি? এই যে গত 15 বছর আগের কথা বাদ দিলাম, গত 15 বছরে এত উন্নয়ন করেছি, আর চোরাচালানের জন্য মানুষ সীমান্তে পাখির মতো মারা যাচ্ছে, এটা তো কোনোভাবে গ্রহণযোগ্য না। আপনি যে কথাটি বলছিলেন যে ভারতে কি নিয়ন্ত্রণ করবে, কোনো দেশে নিয়ন্ত্রণ করবে এটা চাই না, কিন্তু আবার আমাদের রাষ্ট্রীয় নীতির ক্ষেত্রেও কাউকে শত্রু ভাবা, যে আমাদের পররাষ্ট্রনীতি যে ছিল সবার সাথে বন্ধুত্বর, কারোর সাথে বৈরিতা নয়, অবশ্যই আমাদের স্বার্থ রক্ষা করি, কিন্তু এক্ষেত্রেও তো অনেক অতীতের অনেক দুর্ঘটনাও কিন্তু এক্ষেত্রে প্রভাবিত করেছে। এখন যদি কোনো রাষ্ট্র মনে করে যে কোনো দল আসলে তার নিরাপত্তার জন্য, তার সার্বভৌমত্বের জন্য এটা ক্ষতিকর হবে, তখন সে কিন্তু তার উদ্বেগ জানাতে পারে বা তার অবস্থান নিতে পারে। সেক্ষেত্রে প্রকাশ্যে যদি সত্যিই বলি যে বিএনপি যখন ক্ষমতায় ছিল তখন যে ঘটনাগুলো ঘটেছে, তাতে ভারতের উদ্বিগ্ন হওয়ার কিন্তু যথেষ্ট কারণ আছে। ডক্টর জাহিদুর রহমান, আমরা শেষের দিকে একটু ছোট্ট করে আমি ভারত প্রসঙ্গে একটু বলতে চাই। প্রথম কথাটা হচ্ছে ভারতের উদ্বেগ বিএনপির সময় যেটা বলছে সৌরভ ভাই, থাকতে পারে, কিন্তু আমি ভারতের জায়গায় দাঁড়িয়ে দেখার চেষ্টা করেছি। বাংলাদেশে আমি ধরে নিলাম যে ভারত আন্তর্জাতিক রাজনীতিতে আসলে বন্ধুরন্ধু বলে কোনো কথা নাই। এই যে আমরা বন্ধু, রক্তের রাখি বন্ধন, স্বামী স্ত্রীর সম্পর্ক, এগুলো বাজে কথা। স্বার্থের বাইরে আর কোনো কথাবার্তা নাই। একটা ইন্টারন্যাশনাল রিলেশনশিপ এভাবেই তৈরি হয়। আমার প্রশ্ন হচ্ছে ভারত যা করছে এটা কি তার স্বার্থ রক্ষা করছে? আমি এই প্রশ্ন করতে চাই। আমি খুব বোকামি দেখি ভারতীয়দের, বোকামি। আমি রিপিট করছি, কেন? আপনি অ্যাপারেন্টলি মনে হয় শর্ট টার্মে আপনি বিরাট জিতে গেছেন। হ্যাঁ, আমি তো আমার মতো একটা সরকার, আমি একটা আদানির বিদ্যুৎ কেন্দ্র চালিয়ে দিলাম, আমি অলমোস্ট কোনো টাকা পয়সা ছাড়া ট্রানজিট নিয়ে নিলাম, আমি যা বলি তাই করাতে পারবো। এইবারকার নির্বাচনের পর, ভারতের নির্বাচনের পর দেখা যাবে এই ইলেকশনে আসার আগে ভেতরে ভেতরে আপনি কী করে রেখেছেন আমরা জানি না। আপনি আপনি আমার এখানে অনেক কিছু করবেন মনে করছেন, কিন্তু মলদ্বীপসকে যদি দেখেন আপনি, জাস্ট একটা ইলেকশন হয়েছে, যে ইলেকশনের মইজুর মূল এজেন্ডা হচ্ছে আমি ভারতকে এখান থেকে খেদাবো, হটাবো, এইটা দাঁড়িয়ে গেছে। এবং শেষ পর্যন্ত মলদ্বীপ সম্পর্কে আমাদের অনেকের মনে খুব ছোট একটা দেশ না, মলদ্বীপ যে রকম এরিয়া নিয়ে সে আছে, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সি রুট, ট্রেড রুট, ওর মাঝখান দিয়ে যেতে হয়। সেই দেশটাকে তো আপনি শত্রু বানিয়ে ফেললেন। ভারতের সাথে নেপালের সম্পর্ক ভালো না, ভারতের সাথে শ্রীলঙ্কার সম্পর্ক, এই শ্রীলঙ্কা কিছুদিন আগে তাদের রোড, বেল্ট অ্যান্ড রোড যে প্রজেক্টগুলো আছে আবার নতুন করে মাত্র একটু মাথা তুলে দাঁড়িয়েছে, আবার চীনের সাথে সে গিয়ে ঢুকেছে। ভারত এটা নিয়ে কথাবার্তা হচ্ছে। নেপালে একই অবস্থা, ভুটানের সাথে চীনের যে সীমান্তের যে ডিসপিউট ছিল সেটা এমনভাবে সমাধান হচ্ছে যেটা ভারতের পক্ষে যায় না। ডোকলাম নিয়ে কত স্ট্যান্ড অফ হলো, ওটা সম্ভবত চীনের দিকে চলে যাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। সো আপনি এই করে তো আসলে ভালো কিছু করেন নাই, ওই সময় ভুল হয়েছে। বাংলাদেশে তারা যেভাবে প্রকাশ্যে দাঁড়াচ্ছে, যেমন ধরুন তাদের বিনয় কোয়াত্রা 2+2 যে মিটিং হলো, তারপর উনি তো অফিসিয়াল মানুষ, ক্লিয়ারলি বলছেন। পিনাকরঞ্জন চক্রবর্তী কয়েকদিন আগে উনি ORF এর ওখানে ফেলো, উনি ওখানে অনারারি ফেলো বা কিছু একটা প্রোগ্রামে উনি যেভাবে বলেছেন, ওনারা কিভাবে প্রকাশনাতে কিভাবে ওনারা এই কাজগুলো করেছেন, ক্লিয়ারলি এগুলো কোনো রাগ ঢাক রাখেন। 14 সালে সুজাতা সিং আসার কথা দেখছি। সো এগুলো, এবং আমরা সরিয়ে রাখি, এখন আওয়ামী লীগের লোকজন বলছে তো, জনাব ওবায়দুল কাদের, জনাব হাসান মাহমুদ, ওনারা 14, 18, 24 ভারত আমাদের পাশে ছিল বলেই এখানে অন্য কেউ কিছু করতে পারে না, আমরা নির্বাচন করতে পেরেছি, এগুলো প্রকাশ্যে বলছে। সো ক্ষতির জায়গা যেটা, এটা করছে, এবং এই কারণেই আমাদের এই ডেমোক্রেটিক যে ব্ল্যাক স্লাইডিং হচ্ছে তার পেছনে ভারতের খুব সিরিয়াস দায় আছে। আমি আবারও বলি, ভারত যদি মনে করে আজীবন তারা এটা থেকে বেনিফিট পেয়ে যাবে, ঠিক আছে করো, এতে বাংলাদেশ ধ্বংস হলে হোক, সে তার স্বার্থ দেখছে, কিন্তু এটা হবে না। আমরা এই ইতিহাসটা এভাবে দেখছি। আমাদের দেশের মানুষজন এমনিতেই এক ধরনের টানাপোড়েনের সম্পর্ক দীর্ঘদিন। আমাদের এই যে বর্ডার কিলিং এর কথা সৌরভ ভাই বললেন, কাশ্মীরে তো জঙ্গি ঢোকে, আমরা তো চোরাচালানি করি, কাশ্মীর বর্ডারেও কিলিং হয় না।
যদি কথা মতো ভারতের অভিযোগ হচ্ছে জঙ্গি ঢোকে, আসলে ওদের একটা অ্যাটম বোমা আছে, তো দিনের শেষে আসলে আপনি তার সাথে ওই ক্ষমতা দেখাতে পারবেন, এটা আপনি বোঝেন, আপনি কতটুকু পারবেন না পারবেন। সো মানুষের ক্ষোভ আছে, আমাদের নদীগুলো সব শুকিয়ে যাচ্ছে, গঙ্গা চুক্তি আছে, পদ্মা নদী শুকিয়ে আছে, তিস্তা চুক্তির কথা বাদই দেন। সো একটার পর একটা ডেপ্রাইভেশন যখন আমরা দেখি মানুষের সাথে, এখন এগুলো যখন সমাধানও করতে হবে 26-এ। হ্যাঁ, এবং আরেকটা যেটা জরুরি সেটা হচ্ছে এই সরকারকে যেহেতু ভারত তার সমর্থন দিয়ে ক্ষমতায় রেখেছে, মানুষ এই সরকার যেখানে যেখানে যে ভুল করছে, অপরাধ করছে, অত্যাচার করছে, সবকিছুর সাথে ভারতকে ট্যাগ করছে। সো ভারতের দিক থেকে তাদের কোনো একটা জেনুইন বা ভালো পলিসি হলো না। একটা রিজিওনাল পাওয়ার, ভারতের গ্লোবাল সুপার পাওয়ার হওয়ারও ক্যাপাবিলিটি আছে কোনো একদিন, সেটা আকাঙ্ক্ষা আছে। কিন্তু রিজিওনাল সুপার পাওয়ারও যদি আপনি হতে চান, আপনি আসলে ডমিনেট করে, আপনি মানুষকে ঘাট ধরে চাপে গায়ের জোরে যদি মনে করেন তাকে ডমিনেট করতে পারবেন, এটা একেবারে রং স্ট্র্যাটেজি। আমেরিকা সুপার পাওয়ার কিন্তু আসলে এইভাবে ধরে বেঁধে এই করে নাই, তারা বহু দেশকে তার প্রভাবে নিয়ে আসছে। আমরা যদি কোরিয়ার কথা বলি, আমরা যদি সাউথ কোরিয়া, আমরা যদি সিঙ্গাপুরের কথা বলি, এই দেশগুলো কোথায় দাঁড়িয়ে? তাইওয়ানের কথা যদি বলি, তাইওয়ানের মাথা পিছু আয় চায়নার 3 গুণ, পৃথিবীতে চিপে তারা লিড করছে। আমেরিকা তাকে, হ্যাঁ, তার প্রভাবে রেখেছে, আমেরিকা তার প্রভাবে আছে, তাকে প্রভাবে রেখেছে, সাউথ কোরিয়াকে রেখেছে, সিঙ্গাপুরকে রেখেছে, কিন্তু সে ওইভাবে করেছে। তো ভারতেরও আসলে উচিত ছিল এটা, যে তার মধ্যে ওই রকম একটা নিঃশঙ্ক অবস্থা তৈরি করা, তার ইকোনমিক ডেভেলপমেন্ট করা, তার ডেমোক্রেটিক রাইট, যেহেতু সে নিজে ক্লেম করে সে সবচেয়ে বড় ডেমোক্রেসি। সো এই কাজগুলো না করে বাংলাদেশে আসলে তাদের একটা বিরাট স্ট্র্যাটেজিক ভুল হচ্ছে। মিস্টার সোহরাব হোসেন, খুব ছোট করে 1-1.5 মিনিটে শেষ করতে হবে। না, ভারত যেসব কাজ করেছে এটার সমর্থন করছি না, কিন্তু আমি যেটা বলছি, এবং আমেরিকার যে উদাহরণ দিলেন, আমেরিকা কিন্তু এর চেয়ে আরও ভয়াবহ কাণ্ড করেছে, সেটা 71-এ বাংলাদেশেও বলুন, পরবর্তীকালে লিবিয়া, আফগানিস্তান, সিরিয়া ইত্যাদি, মানে কোথায় করেনি। এখন সমাধান কি? এই যে কর্তৃত্ববাদ, এই যে বাংলাদেশে কিছু করে না, 71-এ বাংলাদেশে তাদের পজিশনটা ডিফারেন্ট ছিল, পাকিস্তানের পক্ষে ছিল, পাকিস্তানের পক্ষে ছিল। তারা কিন্তু আবার আপনার এই যে শরণার্থী শিবিরে, সেখানে কিন্তু আর্থিক সহায়তা দিয়েছে। কিন্তু যুক্তরাষ্ট্রের এই নীতি, যেমন বাংলাদেশের ক্ষেত্রে, বাংলাদেশের ক্ষেত্রে যুক্তরাষ্ট্র, আপনি দেখেন এত সবিরোধী, নির্বাচনের আগে তাদের ভূমিকা, তাদের বক্তৃতা বিবৃতি, এবং নির্বাচনের পরে আমি তো মনে করি যে এক ধরনের বাংলাদেশে যারা বিরোধী দল, তাদের সাথে তাদেরকে ধাপ্পা দিয়েছে, এই কথা যদি বলি সেটাকে অস্বীকার করা যাবে? নাহলে হঠাৎ করে রাষ্ট্রদূত 15 দিন নেই নির্বাচনের আগে, মানে এটাকে, যেটা পিনাক রঞ্জনের উদাহরণ দিলেন, পিনাক রঞ্জন যে স্পষ্ট বলেছেন যে তাকে করা হয়েছে, তাকে সরিয়ে দেওয়া হয়েছে। যদি সেটি হয়, ভারতের যদি সেই ক্ষমতা থাকে, তাহলে যুক্তরাষ্ট্র কেন এই নির্বাচন নিয়ে এত উচ্চবাচ্য করলো? অবশ্যই নির্বাচন নিয়ে সুষ্ঠু নির্বাচন হোক চাওয়ার, কিন্তু আপনি যে অবস্থান দেখালেন এটা কোনোভাবেই মেনে নেওয়া হবে না, তারপর সব কিছু মেনে নিলেন, সেটাও তো মানে গ্রহণযোগ্য না। আমি তো মনে করি যে ভারত যেমন আওয়ামী লীগকে কী বলা যায় যে তার পাশে নিয়েছে, যুক্তরাষ্ট্রও তো এক ধরনের পাশেই নিয়েছে। তো এখানে আওয়ামী লীগ বা যুক্তরাষ্ট্র এবং ভারতের ভূমিকার খুব পার্থক্য দেখি না, যদিও ভাষা বিবৃতিতে বা পার্থক্য আছে। দর্শক, অনুষ্ঠানের শেষ প্রান্তে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এবং টুইটারে তৃতীয়মাত্রা লাইভ স্ট্রিমিং হচ্ছে, আপনারা দেখতে পারেন। টেলিভিশনের পর্দায় দেখতে না পারলে যে কোনো সময় যে কোনো স্থান থেকে ইউটিউবে তৃতীয়মাত্রা চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই পর্ব বা পুরনো পর্বগুলো আপনারা দেখতে পারেন। ডক্টর জাহিদুর রহমান এবং মিস্টার সোহরাব হোসেন, অসংখ্য ধন্যবাদ আপনাদের এই আলোচনা অংশ নেওয়ার জন্য। দর্শক, আমার অতিথিরা নানা বিষয় নিয়ে আলোচনা করেছেন, কোথাও একমত হয়েছেন, কোথাও ভিন্ন মত পোষণ করেছেন, কিন্তু এই বিষয়ে ভিন্ন মতের কোনো অবকাশও ছিল না এবং তারা করেনি যে দেশে একটি জনপ্রতিনিধিত্বশীল সরকার দরকার, একটি ভালো নির্বাচন দরকার। যদিও এটি ভালো নির্বাচন কখনোই ভালো গণতন্ত্রের গ্যারান্টি দেবে না, কিন্তু তারপরও এটি একটি প্রাথমিক ন্যূনতম পূর্বশর্ত, যেটি পূরণ করতে বাংলাদেশ বারবার ব্যর্থ হচ্ছে এবং এই জায়গাটাতে বাংলাদেশের মনোযোগ দেওয়া দরকার। বাংলাদেশে যা কিছু অগ্রগতি অর্জন আছে, যদি সেটিকে টেকসই করতে হয়, তার জন্য আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।